আগে কখনো একা থাকতে পারতাম না, মানে সব সময় বন্ধু বান্ধব, নাচের স্কুল, টিউশন, আর আমি এমনিতেও ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, বাড়িতে হই হুল্লোড় করে সব সময় সময় কাটাতাম। একা থাকার কথা ভাবতেই পারতাম না, নিজের রুমেও পর্যন্ত একা থাকতে পারতাম না। তারপর বড় হলাম, অনেক ধরনের লাইফে সিচুয়েশন এলো, আর এখন আমার সব জায়গায় একা একা যেতে ভালো লাগে। একা ঘোরার মজাটাই আলাদা। একটা ধরনের ফেজ হয় যখন সবার মাঝে থেকেও খুব একা লাগে, আর একটা ধরনের ফেজ হয় যখন সবার মাঝখানে নিজেকে একা করে দিতে খুব ভালো লাগে। দুটো কিন্তু ডিফারেন্ট, তাই না? তো আপনারা কে কোন ফেজে আছেন অবশ্যই কমেন্টে জানান। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এপিসোড 6 অফ সোলো ডেট। বিকজ ভালো থাকাটা ম্যান্ডেটারি, আর কোনো অপশন নেই। আর আমার আজকের ডেস্টিনেশন পূর্ব মেদিনীপুরের আরেকটি অফবিট সি বিচ বাকিপুর। চলুন জায়গাটা ভালো করে ঘুরে দেখা যাক। এই বাংলায় কত অজানা রত্ন ছড়িয়ে আছে, যা হয়তো লোকচক্ষুর আড়ালে, কিন্তু মন ছুঁয়ে যায় নিঃশব্দে। দীঘা, মন্দারমণি বা তাজপুরের ভিড়ের বাইরে এই জায়গাটা এখনো তুলনামূলকভাবে অজানা। কাঁথি থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত, যেখানে নেই কোনো বড় হোটেল, নেই কোনো কোলাহল, আছে শুধুই প্রকৃতির শান্ত ছন্দ, যেখানে প্রকৃতি, সাহিত্য, ইতিহাস আর জীবন একসাথে মিলেছে। চারিদিকে ঘন গাছের সারি, হালকা হাওয়া আর সমুদ্রের ঢেউ। এখানে এসে মনে হয় সময়টা যেন থমকে গেছে। এই সি বিচে আসা মানেই নিজের মধ্যে হারিয়ে যাওয়া, নিজের সাথেই সময় কাটানো। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কাঁথি স্টেশন বা কাঁথি বাস স্ট্যান্ডে নেমে একটা টোটো বা অটো বুক করে ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকত থেকে। বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে পিকনিক করা থেকে শুরু করে একাকিত্বে নিজের সাথে সময় কাটানো, নতুন নতুন চিন্তা ভাবনা করা এবং নিজের মনকে একদম শান্ত করে নেওয়ার একটি আদর্শ স্থান হলো এই বাকিপুর সি বিচ। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এগিয়ে গেলাম আজকের পরবর্তী গন্তব্যে, যেটি সাহিত্যপ্রেমীদের কাছে একটি তীর্থস্থান বলা চলে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলার কথা আমরা সবাই জানি। আর এখন আমি রয়েছি উপন্যাসে বর্ণিত সেই কাপালিকের মন্দিরে। চলুন এই মন্দিরের ইতিহাসের কিছু কথা এই মিষ্টি দাদুটির কাছ থেকে শুনে নি। তোমার ঘর কোথায় গো? ঘর কোথায়? বাড়ি কোথায়? এইখানেই বাড়ি। তুমি এটার দেখাশুনো করো? আচ্ছা, এইটা কেন এত মানে ফেমাস সেটা বলতে পারবে একটু? বলো তো একটু শুনি। এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানেই সাগর সঙ্গম নবকুমার ধরা পড়েছিল। এইখানে সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরলো, বেরার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে সেই ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। এই যে অনেকে মনে করেন কপালকুণ্ডলা উপন্যাসটা কাল্পনিক, কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক সত্যিই কি ছিল? সত্যি, বঙ্কিমচন্দ্রের সঙ্গে দেখাই তো হয়েছিল। দেখা হয়েছিল? তখন এগুলো তো পুরো জঙ্গল ছিল, নদীর কিনারা তো। ও, কিন্তু অনেকে মনে করেন কপালকুণ্ডলা একটা কাল্পনিক, মানে উনি ছিলেন না, বঙ্কিমচন্দ্র মানে কল্পনা করে লিখেছেন। উনি ছিলেন সত্যি। আর এইটাই সেই মন্দিরটা যেখানে কাপালিক থাকতো। পুরো ঘন জঙ্গলের মধ্যেই একটাই মন্দির ছিল, এখানে ঘর বাড়ি ছিল না। ঘর বাড়ি কিচ্ছু ছিল না। এটা কত বছর আগের ঘটনা? 250 বছর বেশি। 250 বছরেরও আগের ঘটনা। আচ্ছা, এখনো অনেক লোকজন আসেন এখানে? প্রচুর লোকজন আসে এটা দেখতে। এখন তো ঠাকুর তো নেই। ঠাকুর নেই, কিন্তু প্রচুর লোক হয় বাবা। ঠাকুর কোথায়? ঠাকুর নষ্ট হয়ে গেছে, নদীর জন্য বালু চেপে গেছিল। ও, পুরো বালু চেপে গেছিল, কিন্তু মন্দিরটা এখনো সুন্দর থেকে গেছে। না, সামনে কাজ করেছিল, কাজের গন্ডগোল করে পয়সাটা মেরে পালিয়ে গেছে, কাজ হয়নি। আবার পয়সা মেরে পালিয়ে গেছে? এই যে কন্ট্রাক্টর। ও, মানে যে কন্ট্রাক্টরকে এটা কাজ দেওয়া ছিল টাকা মেরে পালিয়ে গেছে। আচ্ছা, তুমি যে এটা দেখাশোনা করো, তোমাকে এই দায়িত্বটা কে দিয়েছে? এসডি সাহেব।
আচ্ছা আচ্ছা। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে এসে কোথায় থাকতেন? বাংলোতে। এইখানেই পাশেই? এখন বাংলো তো নেই, এখন তো বাংলো সরকার তুলে দিয়েছে। সরকার তুলে দিয়েছে, মানে তার কোনো ধ্বংসাবশেষও আর নেই? নেই। অনেকেই, আমি আগেও একবার এখানে এসে ভিডিও বানিয়েছিলাম, অনেকে মনে করেন কপালকুণ্ডলা চরিত্রটা কাল্পনিক, এখানে উনি থাকতেন না। তো খুব ভালো লাগলো। তোমার শরীর ভালো আছে? শরীর ভালো, খুব ভালো লাগে। সাবধানে থাকবে, অনেক গরম। আমি দেখাশোনা করি মা, সেই তো ব্যাপার। আচ্ছা, আমি একটু ঘুরে দেখি। আমি একটু ঘুরে দেখি। হ্যাঁ ঠিক আছে। মন্দিরটি এখন অনেকটা ভগ্নপ্রায় অবস্থায় থাকলেও এটি কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমার ও কপালকুণ্ডলার প্রেম ও ত্যাগের কাহিনীর সাক্ষী। আজ এখানে এসে মনে হয় যেন সাহিত্য আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই নিস্তব্ধতা, সমুদ্রের হাওয়া আর গাছপালার মাঝখানে দাঁড়িয়ে আপনি যদি চোখ বন্ধ করেন, হয়তো কপালকুণ্ডলার কান্না আজও শুনতে পাবেন। বাঁকিপুর সমুদ্র সৈকত থেকে পেটুয়া ঘাটের দিকে 2 থেকে 3 কিলোমিটার এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন এই কপালকুণ্ডলা মন্দির, যেখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। কপালকুণ্ডলা মন্দির থেকে বেরিয়ে দেখতে পেলাম একটা শিব মন্দির, যেখানে ভক্তরা জমা হয়েছিল শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক এর পাশেই ছিল দারিয়াপুর লাইট হাউস। এই দারিয়াপুর লাইট হাউস কিন্তু শুধু ভ্রমণের জায়গা নয়, এর রয়েছে এক চমৎকার ইতিহাস। ব্রিটিশ আমলের সময় 1943 সালে এই লাইট হাউস তৈরি করা হয়। এর উচ্চতা প্রায় 30 মিটার। দূর থেকে জাহাজগুলিকে পথ দেখানোর কাজ করত এটি। দারিয়াপুর ছিল বালেশ্বর, পারাদ্বীপ আর দীঘার মাঝখানের একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন পয়েন্ট। আজও এটি সক্রিয়। রাত হলে আলো জ্বলে ওঠে এবং 10 সেকেন্ড অন্তর সেই আলো চারিদিকে ঘুরে যায়। এটি বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। লাইট হাউসের চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো এবং একটি চিলড্রেন পার্কও রয়েছে, যেখানে বাচ্চারা নিজের আনন্দে বিকেলে খেলাধুলো করতে পারে একদম বিনামূল্যে। লাইট হাউসের গ্রাউন্ডে ঢোকার জন্য কোনো টিকিট না লাগলেও লাইট হাউসের উপরে ওঠার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ডিএসএলআর ক্যামেরার জন্য 50 টাকা এবং ড্রোন ইউজ করার জন্য 200 টাকা চার্জ করে থাকে। কিন্তু এখানে এসে যদি লাইট হাউসের ওপরে সানসেট ভিউই মিস করে যান, তাহলে আপনার এখানে আসাই বৃথা। প্রায় 60 থেকে 70টি চওড়া সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হয়। ওঠার সময় একটু কষ্ট হলেও ওপরে উঠে যাওয়ার পরে সমস্ত কষ্টই যেন সার্থক হয়ে যায়। ওপর থেকে চারিদিকে নৈসর্গিক শোভা, দূরে নীল সমুদ্র, ঝাউবন, সারি সারি নারকেলের গাছ আর অফুরন্ত হাওয়া, যা সমস্ত ক্লান্তি এবং মানসিক অশান্তি দূর করার জন্য যথেষ্ট। দারিয়াপুর লাইট হাউস শুধু একটি লাইট হাউসই নয়, এটি প্রকৃতি, ইতিহাস আর নীরব সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। যারা ভ্রমণ ভালোবাসেন, ফটোগ্রাফি করেন কিংবা নিঃশব্দে সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গা একেবারেই পারফেক্ট। ঠিক এর উল্টো দিকে একটি খুব সুন্দর সাজানো গোছানো গেস্ট হাউসের অপশনও রয়েছে। যদি আপনারা চান, এক রাত এখানে কাটিয়েও যেতে পারেন। লাইট হাউস থেকে সূর্যাস্ত এনজয় করে সোজা চলে গেলাম পূর্ব মেদিনীপুরের প্রাণকেন্দ্র পেটুয়াঘাট ফিশ পোর্টে। এটি রাজ্যের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর। এখান থেকে প্রতিদিন শত শত ট্রলার মাছ ধরে ফিরে আসে, আর সেই মাছ দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়। এই বন্দরটির পরিকল্পনা শুরু হয় 2001 সালের দিকে এবং সরকারি তত্ত্বাবধানে এটি ধীরে ধীরে গড়ে ওঠে। এখন এখানে রয়েছে আধুনিক হিমঘর, বরফ কল, জল বিশুদ্ধিকরণের ব্যবস্থা এবং নানান মৎস্য পরিকাঠামো। পেটুয়াঘাট এখন পশ্চিমবঙ্গের অন্যতম মৎস্য রপ্তানি কেন্দ্র। এখানকার মাছ আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হয়। এখানে একাধিক ঠান্ডা ঘর, মাছের মান যাচাই করার ব্যবস্থা ও সরকারি পর্যবেক্ষণও রয়েছে। এখানে ঘুরতে এসে খিদে পেয়ে গেলে কাছাকাছি কিছু খাবারের দোকানও পেয়ে যাবেন। ফিশপোর্ট থেকে বেরিয়ে ঠিক তার পাশে পেটুয়া ঘাট, যা দেশপ্রাণ ঘাট নামেও পরিচিত, অর্থাৎ রসুলপুর নদীর ধারে গিয়ে বেশ কিছুক্ষণ বসলাম। সারাদিন প্রচুর যাত্রীরা এভাবে নদী পারাপার করেন। নদী পেরোলেই উল্টো দিকে রয়েছে হিজলি শরীফ, যা বাবা সাহেবের কোটগাড়া নামেও পরিচিত। সেই জায়গায় অন্য কোনো একদিন ঘুরে নিশ্চয়ই দেখাবো। রসুলপুর নদীর ঠান্ডা ফুরফুরে হাওয়া, সামনের প্রাকৃতিক সৌন্দর্য, নানান মানুষের জীবনযাত্রার এক সুন্দর ছবি দেখার মধ্যে দিয়ে আমার আজকের গন্তব্য শেষ করলাম।
দারিয়াপুরের এই পেটুয়াঘাট ফিশ পোর্ট শুধুই একটি কর্মস্থল নয়, এটা এক একজন মানুষের স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার কেন্দ্র। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, আর কমেন্টে আমায় নতুন কোনো লোকেশনের সন্ধানও দিতে পারেন। এমন আরও ভ্রমণের গল্প পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।